প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইংলিশ 2 বিষয়ের চূড়ান্ত প্রস্তুতি বিষয়ক ক্লাসটিতে। আজকের ক্লাসে আমরা ইংলিশ 2 এর মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইংলিশ 2 এ মার্কস ডিস্ট্রিবিউশন অংশটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমার ইংলিশ বিষয়ে প্রস্তুতি নিতে অনেকখানি সহজতর হবে। তো চলো শুরু করি। সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কোনো কিছু না বুঝলে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের আজকের ক্লাসের মাধ্যমে ইংরেজির এই যে মার্ক ডিস্ট্রিবিউশন অংশটি বুঝতে আর কোনো রকমের কোনো সমস্যা থাকবে না। তো তোমাদের সাবজেক্ট বা বিষয় হচ্ছে কম্প্রিহেনশন, অর্থাৎ তোমাদের ইংরেজি প্রশ্নে কম্প্রিহেনশন অংশ পার্ট এ অংশে আসে। কম্প্রিহেনশন অংশ, সেখানে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ থাকে। এই সিন প্যাসেজ আনসিন প্যাসেজে টোটাল মার্কস হচ্ছে 30 মার্কস। অর্থাৎ এখানে পার্ট এ অংশে হচ্ছে কম্প্রিহেনশন, এই কম্প্রিহেনশন অংশে টোটাল মার্কস হচ্ছে 30। এই 30 মার্কসের মধ্যে আমরা কন্টিনিউয়াস অর্থাৎ ধারাবাহিক মূল্যায়নে আমরা নিয়ে থাকি 12 মার্কসের, এবং ফাইনাল অর্থাৎ চূড়ান্ত মূল্যায়নে আমরা নিয়ে থাকি 18 মার্কসের। অর্থাৎ তোমাদের যে কোশ্চেনটা পরীক্ষা আসে, প্রশ্নপত্রের পার্ট এ অংশে মার্কস থাকে 18, পার্ট এ অংশে মার্কস থাকে 18, আর বাকি 12 মার্কস এটা সারা বছর ব্যাপী আমরা ধারাবাহিক মূল্যায়ন নিয়ে থাকি। এই মূল্যায়নের মাধ্যমেই কিন্তু এই 12 মার্কস তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। তো টোটাল মার্কস হচ্ছে 30 পার্ট এ অংশে, ইংরেজি প্রশ্নের পার্ট এ অংশে থাকে টোটাল মার্কস হচ্ছে 30, তার 12 মার্কস হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, এবং তোমাদের পরীক্ষার প্রশ্নে চূড়ান্ত মূল্যায়ন যেটা আসে, তোমাদের পরীক্ষার প্রশ্ন হয় 18 মার্কসের পার্ট এ অংশে। তারপর হচ্ছে পার্ট 2 অংশে দেখো পার্ট বি যেটা গ্রামার অংশ, পার্ট বি গ্রামার অংশে টোটাল মার্কস হচ্ছে 40। তবে তোমাদের পরীক্ষার প্রশ্নে আসে 24 মার্কস, এবং এখানে 16 মার্কস। এই 16 মার্কস হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়নে আমরা এই মার্কসটা প্রদান করে থাকি। এখানে টোটাল হচ্ছে 16 মার্কস। তাহলে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 16 মার্কস, এবং তোমাদের যে পরীক্ষার প্রশ্ন পার্ট বি অংশে থাকে 24 মার্কস। তাহলে এই 16 এবং 24 মিলিয়ে হচ্ছে 40 মার্কস। গ্রামার অংশে হচ্ছে 40 মার্কস। এবং পার্ট সি, তোমাদের ইংরেজি প্রশ্নের পার্ট সি অংশে থাকে কম্পোজিশন অংশ। কম্পোজিশন অংশের টোটাল মার্কস হচ্ছে 30। এই 30 মার্কসের মধ্যে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 12 মার্কস, এবং চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 18 মার্কস। তো এই 12 মার্কস আমরা সারা বছর ব্যাপী মূল্যায়নের মাধ্যমে তোমাদেরকে নিয়ে থাকি। এরপরে এইখানে তোমাদের পরীক্ষার যে প্রশ্ন, সে প্রশ্নের পার্ট সি অংশে মার্কস থাকে 18। তাহলে আশা করি বুঝতে পেরেছো, তোমাদের পরীক্ষার যে প্রশ্নটি হয় 60 মার্কসের প্রশ্ন হয়, সেখানে কম্প্রিহেনশন বা পার্ট এ অংশে থাকে 18 মার্কস, পার্ট বি অর্থাৎ গ্রামার অংশে থাকে 24 মার্কস, এবং পার্ট সি কম্পোজিশন অংশ সেখানে থাকে 18 মার্কস। এই টোটাল 60 মার্কসের প্রশ্ন হয়, তোমাদের পরীক্ষার প্রশ্নটা হয় 60 মার্কসের। বাকি যে 40 মার্কস সেটা ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, টোটাল মার্কস কিন্তু 100, এখানে টোটাল মার্কস হচ্ছে 100। দেখো এই টোটাল 100 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন হয় না, তোমাদের পরীক্ষার প্রশ্ন হয় 60 মার্কসের। এই যে ফাইনাল অংশে লেখা আছে দেখো, টোটাল 60 মার্কসের প্রশ্ন হয়। 60 মার্কসের প্রশ্নে 3টা পার্ট থাকে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এতে হচ্ছে কম্প্রিহেনশন, পার্ট বিতে হচ্ছে গ্রামার, পার্ট সিতে হচ্ছে কম্পোজিশন। তো আবার একটু বলি যে পার্ট এ কম্প্রিহেনশন অংশ হচ্ছে তোমাদের যে পরীক্ষার প্রশ্ন সেখানে 18 থাকে, এবং গ্রামার অংশ সেখানে থাকে 24 মার্কস, এবং কম্পোজিশন পার্ট সি অংশে থাকে 18 মার্কস। এই টোটাল হচ্ছে 60 মার্কসের প্রশ্ন তোমাদের পরীক্ষা হয়ে থাকে। আর বাকি যে 40 মার্কস, সেই বাকি 40 মার্কসের আমরা তোমাদেরকে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে দিয়ে থাকি। তো এভাবেই মূলত তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা করা হয়। তো এরপর আমরা একটু আসি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়নটা কিভাবে মূল্যায়ন করা হয়। এখানে তোমরা দেখেছো যে ধারাবাহিক মূল্যায়ন কম্প্রিহেনশন অংশে 12 মার্কস, গ্রামার অংশে 16 মার্কস, কম্পোজিশন অংশে 12 মার্কস, টোটাল হচ্ছে 40 মার্কস। এই 40 মার্কসটা আমরা কিভাবে দেই দেখো, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের এই যে 40 মার্কস, এখানে মিড টার্ম এক্সামিনেশন হয়, বা তোমার প্রি টেস্ট যে এক্সামিনেশন হয়, সেই প্রি টেস্ট বা মিড টার্ম এক্সামিনেশনে সেখানে 50% থেকে 40% মার্কস নির্ধারণ করা হয়, সেখানে 20 মার্কস থাকে। এবং ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট হয়ে থাকে, কুইজ টেস্ট হয়ে থাকে, অ্যাসাইনমেন্ট তোমাদের হয়, অ্যাসাইনমেন্ট দিতে পারে।
তোমার কোর্স টিচার অথবা তোমাকে ক্লাস টেস্ট নেবে বা কুইজ টেস্ট নেবে, এখানে হচ্ছে 8 মার্কস, এবং অ্যাটেন্ডেন্স তোমার উপস্থিতির উপরে যে ধারাবাহিক মূল্যায়নের টোটাল 40 মার্কস। ধারাবাহিক মূল্য দেখো, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে কথার অর্থ হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন 40 মার্কস। তোমাদের পরীক্ষার প্রশ্ন হয় 60 মার্কসের, তাইলে বাকি 40 মার্কস কিভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হয়? দেখো, অ্যাটেন্ডেন্স তোমার উপস্থিতির উপরে তোমার 4 মার্কস, এবং স্পিকিং অ্যান্ড লিসেনিং অর্থাৎ তোমার বলা এবং শোনা, এর উপর তুমি কতটা বলতে পারো এবং তুমি কতটা শুনতে পারো মন দিয়ে, তো এর উপরে মার্কস হচ্ছে টোটাল 8 মার্কস। এই কিন্তু তোমার টোটাল দেখো কত মার্কস চলে আসছে, 40 মার্কস চলে আসছে। তো 18 16 আর 4 20, আর 20 40 মার্কস। তাইলে এই যে ধারাবাহিক মূল্যায়নের 40 মার্কসের মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে এই 40 মার্কসের মূল্যায়ন কিন্তু তোমার প্রিটেস্ট পরীক্ষা বা তোমার কোর্স টিচার যদি মিড টার্ম এক্সামিনেশন নেয়, ক্লাস টেস্ট নেয়, কুইজ টেস্ট নেয়, তোমাকে অ্যাসাইনমেন্ট করতে দেয়, এবং তুমি প্রতিদিন স্কুলে আসতেছো কিনা, এবং তুমি কিভাবে বলতে পারতেছো কিনা বা তুমি শুনতেছো কিনা, এইসবের উপর নির্ভর করেই কিন্তু এই 40 মার্কস তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। এইভাবে মূল্যায়ন করা হয়, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এইভাবে মূল্যায়ন করা হয়। আর দেখো, এইখানে মার্ক ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন্স ফর ফাইনাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ চূড়ান্ত মূল্যায়ন যেটাকে বলা হয়, চূড়ান্ত মূল্যায়ন বা তোমাদের এক্সামের যে কোশ্চেন, পরীক্ষার যে পরীক্ষার প্রশ্ন যে আসে, তোমাদের ইংলিশ প্রশ্নটা হয় 60 মার্কসের, ইংলিশ প্রশ্নটা হয় 60 মার্কসের। তো সেই অনুযায়ী এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখানো হলো। দেখো, সিন কম্প্রিহেনশনের 2টা প্রশ্ন থাকে, একটা হচ্ছে 1 নম্বরে থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন, 2 নম্বরে থাকে ওপেন এন্ডেড কোশ্চেন। এখানে দুইটা কোশ্চেন থাকে এবং 2টা কোশ্চেনের 2টারই অ্যান্সার করতে হয় এবং মার্কস হচ্ছে 9। একটু লক্ষ্য করো, এখানে মার্কস হচ্ছে 9। তাহলে সিন কম্প্রিহেনশন অংশে, অর্থাৎ তোমাদের সিন প্যাসেজ যেটা আসে, সেখানে 2টা প্রশ্ন থাকবে এবং 2টা প্রশ্নের মার্কস হচ্ছে 9। এবং আনসিন কম্প্রিহেনশন অর্থাৎ অজানা প্যাসেজ যেটা আসবে তোমার, সেখানে 3 এবং 4 নম্বর প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। 3 এবং 4 নম্বর প্রশ্নের মার্কসও কিন্তু হচ্ছে 9। তাহলে এই 9 এবং 9 18, এই 18 মার্কস হচ্ছে তোমার এই যে ধারাবাহিক মূল্যায়ন বা ফাইনাল অ্যাসেসমেন্ট। তো এই ধারাবাহিক মূল্যায়নে পার্ট এ অংশে কিন্তু তোমার 18 মার্কসের কোশ্চেন হবে। পার্ট এ ইংরেজি প্রশ্নের পার্ট এ অংশ অর্থাৎ কম্প্রিহেনশন অংশে 9 মার্কসের প্রশ্ন হয়। তারপর হচ্ছে গ্রামার, এটা আসবে পার্ট বি অংশে। পার্ট বি অংশে গ্রামার থাকবে, এবং কি কি গ্রামার থাকবে দেখো, 5 নম্বরে ইউজিং অফ রাইট ফর্ম অফ ভার্বস আসবে, 4টা লিখতে হবে, 6টা আসবে, 6টার মধ্যে 4টা লিখতে হবে। লেখা আছে দেখো 4 আউট অফ 6, অর্থাৎ 6টির মধ্যে 4টা লিখতে হবে। 6 নম্বরে আসবে দেখো চেঞ্জিং স্পিসিস অর ন্যারেশনস, তোমরা ন্যারেশন পড়েছো, তো ন্যারেশন 6টা আসবে, 6টার মধ্যে থেকে 4টা লিখতে হবে। এরপর দেখো 7 নম্বরে আসবে ট্রান্সফর্মিং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ তোমাকে ব্র্যাকেটে নিজেভাবে নির্দেশ করা থাকবে, সেইভাবে করতে হবে। ট্রান্সফর্মিং সেন্টেন্স আসবে, এখানেও 6টা কোশ্চেন থাকবে, 6টা প্রশ্নের মধ্যে থেকে 4টার অ্যান্সার করতে হবে। এরপরে দেখো 8 নম্বরে আসবে অ্যাডিং ট্যাগ কোশ্চেন অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আসবে, এখানেও 6টা প্রশ্ন থাকবে, 6টার মধ্যে থেকে 4টা অ্যান্সার করতে হবে। যে কয়টা প্রশ্ন আসবে সব কয়টার অ্যান্সার কিন্তু তোমাকে করতে হবে না, 6টা করে আসবে। গ্রামারে প্রত্যেকটাই কিন্তু 6টা করে আসবে, এবং 6টার মধ্যে থেকে তোমাকে কিন্তু 4টা গ্রামারের কোশ্চেনের অ্যান্সার করতে হবে। 5 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, 6টার মধ্যে 4টা অ্যান্সার করতে হবে। ঠিক তেমনি 6 7 8 9 10 এবং প্রত্যেকটাই 6টা প্রশ্ন থাকবে, 6টার মধ্যে থেকে যে কোনো 4টা প্রশ্নের অ্যান্সার তোমাকে লিখতে হবে। এইটা আসবে পার্ট বি অংশে। এই পার্ট বি অংশে 6টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 6টাটাই 5 6 7 8 9 10, এখানে 6টা আইটেম থাকবে এবং 6টা এই আইটেমের মধ্যে প্রত্যেকটারই অ্যান্সার করতে হবে। তবে 6টার প্রত্যেকটা 6টা করে অপশন থাকবে, 6টা করে প্রশ্ন থাকবে, 6টার মধ্যে যে কোনো 4টার অ্যান্সার করবা, এবং মার্কস হচ্ছে 24। তাহলে গ্রামার অংশে মার্কস হচ্ছে তোমার 24, অর্থাৎ পার্ট বি অংশে থাকবে গ্রামার এবং এখানে মার্কস হচ্ছে 24, আর পার্ট এ অংশে থাকবে কম্প্রিহেনশন অংশ, এখানে মার্কস হচ্ছে 9 9 18। সিন প্যাসেজের 9 মার্কস এবং আনসিন প্যাসেজের 9 মার্কস, এই 9 9 18 হচ্ছে পার্ট এ অংশে, এবং পার্ট বি অংশে গ্রামার, এবং গ্রামার অংশে মার্কস হচ্ছে 24। এখানে তোমার 6টা প্রশ্ন থাকবে, 6টা আইটেমের প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 6টা করে কোশ্চেন থাকবে, 6টার মধ্যে যে কোনো 4টি করে তোমার অ্যান্সার লিখতে হবে। এরপরে দেখো কম্পোজিশন অংশ। কম্পোজিশন অংশে এখানে হচ্ছে তো রাইটিং পার্ট যেটাকে তোমরা বলে থাকো, তো রাইটিং পার্টে কম্পোজিশন অংশ থাকবে। কম্পোজিশন অংশে শর্ট কম্পোজিশনও আসতে পারে পরীক্ষায়,
11 নম্বর প্রশ্ন মূলত এখানে শর্ট কম্পোজিশন অর কমপ্লিটিং স্টোরি বাই ইউজিং সুইটেবল লেখা আছে সুইং এ সুইটেবল টাইটেল, অর্থাৎ তুমি 11 নম্বর প্রশ্নে পার্ট সি অংশে থাকবে কম্পোজিশন অংশ। এই কম্পোজিশন অংশে 11 নম্বর প্রশ্ন হয় শর্ট কম্পোজিশন লিখবা, অর থাকবে, অথবা তুমি স্টোরি লিখবা। যদি স্টোরি লেখো তাহলে ওই স্টোরিটির একটি নাম লিখতে হবে, অর্থাৎ সুইটেবল টাইটেল দিতে হবে, শিরোনাম লিখতে হবে। তো তাহলে শর্ট কম্পোজিশন লিখতেও পারো অথবা তুমি স্টোরিও লিখতে পারো। এটা হচ্ছে তোমার পার্ট সি এর 11 নম্বর প্রশ্নে আসবে, এবং এই একটার মার্কস হচ্ছে 9 মার্কস। স্টোরি লিখলেও 9 মার্কস হবে, আর অথবা শর্ট কম্পোজিশন লিখলেও 9 মার্কস হবে। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে তোমার ডায়লগ রাইটিং আসবে, অথবা তুমি হয় ডায়লগ লিখো, অথবা এখানে অর দেওয়া আছে দেখো, অর ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্ট। হয় তুমি গ্রাফ চার্ট লিখো অথবা ডায়লগ লিখো। যদি তুমি ডায়লগ পারো তাহলে গ্রাফ চার্ট লেখার দরকার নেই, আর যদি তুমি ডায়লগ ভালো না পারো তাহলে গ্রাফ চার্ট লিখতে পারো। তাহলে তুমি যে কোনো একটা লিখবো, অরেরটার অথবাটার আনসার করতে পারবো। 12 নম্বরেও দুইটা দেওয়া থাকবে, একটা অর দেওয়া থাকবে, 11 নম্বরে একটি অর দেওয়া থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে ডায়লগ না লিখলে গ্রাফ চার্ট লিখতে পারবো, আবার গ্রাফ চার্ট লিখলে ডায়লগ লিখতে হবে না। ঠিক তেমনি 11 নম্বরেও শর্ট কম্পোজিশন লিখলে স্টোরি লিখতে হবে না, আবার স্টোরি লিখলে শর্ট কম্পোজিশন লিখতে হবে না। এতেও এই 12 নম্বরেও মার্কস হচ্ছে 9। তাহলে পার্ট সি অর্থাৎ কম্পোজিশন অংশেও কিন্তু টোটাল মার্কস হচ্ছে 9 9 18, এবং পার্ট বি গ্রামার অংশে মার্কস হচ্ছে 24, এবং পার্ট এ অংশে মার্কস হচ্ছে 9 9 18। তাহলে টোটাল 60 মার্কসের পরীক্ষায় প্রশ্ন হয় তোমাদের। আর বাকি 40 মার্কস কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয় আমি তোমাদেরকে বলছি, যে তোমার মিড টার্ম এক্সামিনেশন হতে পারে, বা তোমার কোর্স টিচার তোমার পরীক্ষা নিতে পারে, ক্লাস টেস্ট হতে পারে, কুইজ টেস্ট হতে পারে, অ্যাসাইনমেন্ট দিতে পারে, তোমার অ্যাটেন্ডেন্স কেমন এবং তুমি বলতে পারতেছো কিনা, তুমি মনোযোগ দিয়ে শুনতেছো কিনা, এর উপরে এই মার্কসগুলো করা, মার্কিং গুলো করা হয়। 40 মার্কসের ধারাবাহিক মূল্যায়ন বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করা হয়। আর এই যেভাবে বললাম এইভাবে মূলত তোমাদের চূড়ান্ত মূল্যায়ন বা পরীক্ষার প্রশ্ন আসে, এবং এই পরীক্ষার প্রশ্নের অ্যান্সার এইভাবেই ধরে ধরে লিখতে হয়। তো আশা করি সবাই প্রশ্নের প্যাটার্ন সম্পর্কেও বুঝতে পেরেছো, এবং মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কেও সবাই বুঝতে পেরেছো। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা একটু যদি দেখো তাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবা। তারপর আমি একটু জুমটা কমিয়ে দিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা স্ক্রিনশট রেখে দেখে নিতে পারো। এই যে এটা ডিস্ট্রিবিউশনটা একটু বিস্তারিত দেওয়া আছে, এটা একটু রেখে দিলাম স্ক্রিনে, তোমরা স্ক্রিনশট নিয়ে তো নিজেরা একটু দেখতে পারো। তো এবং মার্ক ডিস্ট্রিবিউশন বুঝে যদি তুমি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার পরীক্ষার প্রস্তুতি অনেকাংশে ভালো হবে, এবং তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।